ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে বেশ একটা টানটান অবস্থায় রয়েছে। ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি সুবিধা বা ট্রান্সশিপমেন্ট বাতিলের পর এবার বাংলাদেশি স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতাসহ নেপাল ও ভুটান থেকে বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করল বাংলাদেশ। জাস্ট ক্ষমতায় থাকার জন্য 1971 গোপন চুক্তি করেছে, মুজিবের আমলে 25 বছর দাসত্ব চুক্তি করেছে, আর নিজের আমলে ভারতকে যা দিছে তার সারা জীবন ভারত মনে রাখবে মার্কা অসংখ্য চুক্তি করেছে। এই ইন্ডিয়ার সাথে চুক্তি করে কোনো লাভ আছে? চুক্তি রাখে? আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব, কিন্তু আপনার প্ল্যানটা কি? আপনাদের প্ল্যানিংটা কি? এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। জেলে যাব, পালাবার পথ খুঁজব। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে আবার শুরু হয়েছে গুঞ্জন। এই মুহূর্তে তার অবস্থান সিঙ্গাপুরে আছে। শেখ হাসিনা গুরুতরভাবে অসুস্থ, পরিস্থিতি এমন পর্যায়ে যে তাকে গোপনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে। শেখ হাসিনা যেমন গুরুতর অসুস্থ, তেমনি গুরুতর অসুস্থ ওবায়দুল কাদের। বিধ্বস্ত মলিন চেহারা, উস্কো খুস্কো চুল আর কুচকানো পোশাকে দেখা মিলল 5,500 বিজ্ঞানী খ্যাত সজীব অজেদ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ইতিমধ্যে অবগত আছেন বাণিজ্যিক একটি যুদ্ধ চলছে ভারত এবং বাংলাদেশের। আর ইতিমধ্যে এই বাংলাদেশের প্রতি এক নিষেধাজ্ঞা দেওয়ার পর এবার বাংলাদেশের পক্ষ থেকেও ভারতকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর সেনাবাহিনী ইতিমধ্যে ভারতের সকল লেনদেন বন্ধ করে দেওয়ার জন্য ট্রাকগুলা এবং মালবাহী সকল জিনিস আটকে দিয়েছে। আমরা দেখব বিস্তারিত ভিডিও, তাহলেই বুঝতে পারবেন ভারত এবার কঠিন বিপদে পড়তে যাচ্ছে, নিজের গর্তে নিজেই পড়তে যাচ্ছে। চরম ভুল চাল ছেলে ফেলেছে নরেন্দ্র মোদী। রপ্তানি সুবিধা বা ট্রান্সশিপমেন্ট বাতিলের পর এবার বাংলাদেশি স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতাসহ নেপাল ও ভুটান থেকে বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করল বাংলাদেশ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ভারত থেকে সুতা, ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, টোবেকো, সাইকেল, মোটর পার্টস, সিরামিক ওয়্যার, স্যানিটারি ওয়্যার সহ আরও কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে নেপাল ও ভুটানে উৎপাদিত এবং প্রক্রিয়াজাত সুতা ও আলো ছাড়া অন্য সব পণ্য আমদানি করা যাবে। সম্প্রতি ভারত সরকার তাদের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি সুবিধা বাতিল করায় বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে দেয়া ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট ও নৌ প্রোটোকল বাতিলের মতো পাল্টা পদক্ষেপের দাবি উঠেছিল। রেমিটেন্স ও রপ্তানি আয় বৃদ্ধির কারণে হু হু করে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য মতে চলতি মাসের প্রথম 12 দিনে রেমিটেন্স এসেছে 105,23,60,000 ডলার বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ প্রায় 12,838 কোটি টাকার বেশি। এদিকে 15 এপ্রিল পর্যন্ত দেশের মোট রিজার্ভ $26.5 বিলিয়ন ছাড়িয়েছে। চলতি মাসের 15 তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ উন্নীত হয়েছে $26,516 মিলিয়ন বা 26.51 বিলিয়ন মার্কিন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF-এর হিসাব পদ্ধতি অনুযায়ী অর্থাৎ BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন 21,175.54 মিলিয়ন মার্কিন ডলার। তো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে বেশ একটা টানটান অবস্থায় রয়েছে। যদিও থাইল্যান্ডে হওয়া সামিটের সময় যখন মোহাম্মদ ইউনুস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে অপরের সঙ্গে মিটিং করেন, তখন থেকে অনেকেই বলছেন যে এবার হয়তো ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে কিছুটা চেঞ্জ আসতে পারে। আর এই রকম কথা তো হচ্ছিলই, ঠিক এই সময় রাশিয়ায় নৌবাহিনীর তিনটে যুদ্ধ জাহাজ গিয়ে পৌঁছায় বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। আর এখান থেকেই শুরু হয়েছে নতুন টানাপোড়েন। অনেকেই বলছেন যে এটি নেহাত সাধারণ সফর নয়, বরং কোনো বড়সড় অপারেশনের প্রস্তুতি কি শুরু হয়ে গেল না? তো এর পেছনে কি ভারত আর রাশিয়ার মধ্যে আগে থেকেই কোনো আলোচনা হয়ে গেছে? আর রাশিয়া যখন এই অঞ্চলে নিজেদের পা রাখছে, তখন আমেরিকা চুপ করে বসে থাকবে এমনটা তো ভাবাই ভুল। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে আমেরিকাও বাংলাদেশের সঙ্গে মিলে মায়ানমারে একটি বড় মিশনের পরিকল্পনা করছে। যদি পুরো বিষয়টাকে একটু গভীরে গিয়ে দেখা হয়, তাহলে স্পষ্ট বোঝা যায় যে ভারত, বাংলাদেশ আর মিয়ানমার মিলে এখন এমন একটি সেন্সিটিভ বেল্টে পরিণত হয়েছে যেটাকে আজকের দুনিয়ায় হাই বাফার জোন বলা যেতে পারে। কারণ এই অঞ্চলেই এখন একসাথে জড়িয়ে পড়েছে বিশ্বের সব থেকে বড় বড় শক্তিধর দেশ আমেরিকা, রাশিয়া, চীন আর ভারত। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আগামী 1 মাসের মধ্যেই এখানে একের পর এক বড়সড় সামরিক অভিযান বা কৌশলগত পদক্ষেপ নেওয়া হতে পারে। এখন ভবিষ্যতে ডেভেলপমেন্ট তো এই জায়গা থেকে প্রচুর আসবে, তাই কোনো গুরুত্বপূর্ণ তথ্য যেন আপনার চোখ এড়িয়ে না যায়, তার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে দেওয়ার জন্য, কারণ তাতে করে আমরা বুঝতে পারবো যে আপনাদের এই ভিডিওটি কতটা ভালো লাগছে। তো গতকালই একটি চমকে দেওয়ার মতো খবর আসে যে বাংলাদেশের চট্টগ্রামে রাশিয়ার 3টি যুদ্ধ জাহাজ ভিড়েছে। এই চট্টগ্রাম অঞ্চল নিয়েই তো কিছুদিন আগেই গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবি উঠেছিল। আর ঠিক সেখানেই এমন
এমন ঘটনার অর্থ হলো যে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে বড়সড় পালাবদল ঘটতে চলেছে। এই ঘটনা আবার এমন এক সময় ঘটল যখন মাত্র এক সপ্তাহ আগেই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান মস্কো সফর সেরে দেশে ফিরেছেন। আপনাদের হয়তো মনে আছে যে এই সফরে রাশিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল, আর তার সফরের সময় বাংলাদেশের সেনাবাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়, যা একটি বড় ইঙ্গিত ছিল। এখন যেহেতু রাশিয়ায় এই যুদ্ধ জাহাজ ভারতীয় সীমান্তের একেবারে পাশে এসে পৌঁছেছে, স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে ভারত এই খবর আগে থেকেই জেনে গিয়েছিল। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে, এই সফরের পেছনে সত্যি কি কোনো গোপন অপারেশনের প্রস্তুতি চলছে? জানা যাচ্ছে যে 15 এপ্রিল 2025 এই তারিখে রাশিয়ার এই 3টি যুদ্ধ জাহাজ চট্টগ্রামে পৌঁছায়। যদিও এখনো পর্যন্ত সেগুলির নাম বা প্রকৃত অবস্থান বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি, তবে ইকোনমিক টাইমসের রিপোর্ট বলছে বাংলাদেশ সেনা প্রধানের মস্কো সফরের 4 দিনের মাথায় এই ঘটনাগুলি বড় পরিসরে শুরু হয়েছে। জেনারেল ওয়াকার রাশিয়ায় গিয়ে দেশটির উপ প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল জেনারেল আলেকজান্ডার ফোমিনের সঙ্গে সরাসরি বৈঠক করেন, যেখানে আলোচনা করা হয় এই দুই দেশের মধ্যে কিভাবে সেনা সহযোগিতা আরও জোরদার করা যায়। আর এই হঠাৎ যুদ্ধজাহাজ পাঠানোর মূল উদ্দেশ্য হিসেবে যা বলা হচ্ছে তা হলো বাংলাদেশ এখন চীনের ওপর নির্ভরতা কমিয়ে রাশিয়ার সঙ্গে নতুন সামরিক স্ট্র্যাটেজি গড়তে চাইছে। তবে এখানেই শেষ নয়, বাংলাদেশের ভেতরেই এখন দুইটি বিপরীতমুখী গোষ্ঠী তৈরি হয়ে গেছে। একদল সেনাবাহিনী চায় বাংলাদেশ যেন চীনের ওপর নির্ভরতাকে কমিয়ে আন্তর্জাতিক মহলে আরও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে, অর্থাৎ অন্য দেশের সঙ্গেও তারা যেন কানেক্টেড থাকে। অন্যদিকে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন চায় যে বাংলাদেশ যেন চীন ও পাকিস্তানকে পুরোপুরি সমর্থন করে চলে। তবে চট্টগ্রামের প্রসঙ্গ নিয়ে বললে খুব শীঘ্রই বোঝা যাবে যে রাশিয়ার এই অঞ্চলে প্রবেশে আদতে ভারত কি কি সুবিধা পেতে পারে। মনে রাখতে হবে 1971 সালে যখন বাংলাদেশকে স্বাধীন করতে আমরা এগিয়ে এসেছিলাম, তখনও কিন্তু রাশিয়ার সাহায্যে একটি বড় অপারেশন সফল করা হয়েছিল। চট্টগ্রাম এমন একটা এলাকা যেটা বাংলাদেশের ভূখণ্ডের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত, আর এখান থেকে শুরু হয় অনেক কৌশলগত গুরুত্বপূর্ণ কথাবার্তা, যেমন গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, আর ইংরেজিতে একে বলে চিটাগং। এই এলাকাতেই বাংলাদেশ ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে আবার শুরু হয়েছে গুঞ্জন। এই মুহূর্তে তার অবস্থান সিঙ্গাপুরে আছে, এমন একটি খবর প্রচার হয়েছে গণমাধ্যমে। অন্যদিকে কেউ কেউ বলছেন যে না, তিনি দিল্লিতে আছেন, তবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসা নিচ্ছেন। এর মূল কারণ হচ্ছে শেখ হাসিনা গুরুতরভাবে অসুস্থ, পরিস্থিতি এমন পর্যায়ে যে তাকে গোপনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে ভারতীয় সরকারের উদ্যোগ এবং আয়োজনে। তবে কোনো সূত্রই কিন্তু নিশ্চিত করতে পারে নাই যে শেখ হাসিনার অবস্থান কোথায়। কেন এই আলোচনা বা গুঞ্জন আলোচনা হচ্ছে? এই কারণে শেখ হাসিনা মাঝে মধ্যেই তার অডিও প্রচার হচ্ছে, কিন্তু কোনোভাবেই তিনি ভিডিওতে আসেননি। তিনি যেখানে আছেন, যে অবস্থানে আছেন, সেখান থেকে তিনি ভিডিওতে কথা বলতে পারতেন। যেমন দীর্ঘদিন থেকে দল পরিচালনা করেছেন লন্ডন থেকে তারেক রহমান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে, জুমে বা স্কাইপেতে। কিন্তু শেখ হাসিনা সেই সুযোগটা নিতে পারতেন, কিন্তু নিচ্ছেন না। অনেকে বলছেন যে শেখ হাসিনা এতই গুরুতর অসুস্থ, তার শারীরিক অবস্থা এমনই যে তিনি ভিডিওতে আসা মাত্রই তার পুরো শরীর চেহারা ধরা পড়বে যে তিনি আর সুস্থ নেই। তিনি যে অসুস্থ এই বিষয়টি আড়াল করতে চান। বলা হচ্ছে বার্ধক্যজনিত কারণে 78 বছর বয়সী এই প্রধানমন্ত্রী এখন চিকিৎসকদের শরণাপন্ন হয়েছে। তাকে ঘন ঘন যাতায়াত করতে হচ্ছে ডাক্তারের কাছে। তার এই মুহূর্তে ব্যক্তিগত কোনো চিকিৎসক নেই। তাকে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবার কেউ বলছেন যে না, শেখ হাসিনা এই দিল্লির চিকিৎসার উপরে আস্থা রাখতে পারেননি বলে তাকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। কিন্তু কোনো সূত্রই নিশ্চিত করতে পারেনি তার এই অবস্থান। কলকাতা থেকে প্রতিনিধি মানব জমিনকে জানিয়েছে উচ্চ রক্তচাপ সহ নানা বার্ধক্যজনিত সমস্যা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত 8 মাসে তিনি ব্যক্তিগত কোনো চিকিৎসকের সহায়তা পাননি, তাই এই মাসে চিকিৎসার জন্য পুরোদস্তুর গোপনীয়তায় তাকে আনা নেওয়া করা হচ্ছে ওই হাসপাতালে। তবে সরকারি বা বেসরকারি কোনো সূত্র থেকে সত্যতা নিশ্চিত করা যায়নি। নয়াদিল্লির এই মাসে ভিভিআইপিদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা রয়েছে। অন্যদিকে কলকাতায় বর্ষিয়ান নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থাও গুরুতর। তিনি আগে নিয়মিতভাবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে 1 মাস 2 মাস পরপরই চেক আপ করাতে যেতেন, কিন্তু এখন সেই সুযোগ না থাকায় তিনিও চিকিৎসা নিচ্ছেন। 76 বছর বয়সী কাদেরের হার্টের সমস্যা রয়েছে, বেশ কয়েক বছর ধরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। এখন হার্টের চিকিৎসার জন্য তিনি নিয়মিত কলকাতার অ্যাপোলোতে যাচ্ছেন। শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যায় একদিনের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে এবং ওবায়দুল কাদেরের পরিস্থিতিও এমনই
যে শেখ হাসিনা তবুও মাঝে মধ্যে অডিওতে বক্তব্য রাখছেন নেতা কর্মীদের সঙ্গে, কিন্তু ওবায়দুল কাদেরের অবস্থা এমন যে তিনি নেতা কর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন বা কথা বলবেন সেই অবস্থার মধ্যে নেই। ফলে দুজনই অজ্ঞাত অবস্থানে আছেন, দুজনেরই মানে কোনো চেহারা ছবি কেউ দেখতে পাচ্ছে না। এবং এর মধ্যেই গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা যেমন গুরুতর অসুস্থ তেমনি গুরুতর অসুস্থ ওবায়দুল কাদের, এবং দুইজনই এখন একেবারে বাসায় বসে যে চিকিৎসা বা ওষুধ নেওয়া সেই অবস্থার মধ্যে নেই, তাদেরকে হাসপাতালে যেতে হয়েছে বা হাসপাতালে ভর্তি হয়েছে, এমন একটি খবর স্থানীয় অর্থাৎ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিধ্বস্ত মলিন চেহারা, উস্কো খুস্কো চুল আর কুচকানো পোশাকে দেখা মিলল 5,500 বিজ্ঞানী খ্যাত সজীব ওয়াজেদ জয়ের। মা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় 1,000 কোটি টাকা লোপাট করলেও তার ছাপ নেই পোশাক আশাকে। দেখে আপনি হয়তো ভেবেই বসবেন এ বোধহয় হতদরিদ্র পরিবারের কেউ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া এক ছবিকে ঘিরে উঠেছে নানান আলোচনা। যে ছবির ক্যাপশনে লেখা বাংলাদেশের একমাত্র 5,500 কোটি বিজ্ঞানী যার কোনো আবিষ্কার নাই। জামা কাপড় দেখে মনে হচ্ছে বিজ্ঞানীর দিনকাল খারাপ যাচ্ছে, আগের মতো আর আবিষ্কার করতে পারছেন না। মন্তব্যের ঘরে নেটিজেনরা লিখেছেন মাত্র 8 মাসের ব্যবধানে লোকটাকে চিনতে পারছি না। কত দাম্ভিকতা, দাপট, হুঙ্কার, ইজ্জত সবকিছুই যেন নিমিষেই শেষ হয়ে গেল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সম্প্রতি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক 2 মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালনকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহারে নিজ মালিকানায় এবং তার ছেলে, মেয়ে, বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে পূর্বাচলে প্লট বরাদ্দ নেন। ঢাকা শহরে তাদের বাড়ি কিংবা ফ্ল্যাট আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করে আইনি বিধি এবং নীতিমালা লঙ্ঘন করে এই প্লটগুলো বাগিয়ে নেন তারা। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর নানান সময় ভিডিও বার্তায় ভিন্ন ভিন্ন কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়। তবে সমালোচনার তোপের মুখে পড়ে গত বছরের 11 আগস্ট। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। ভারতের এই সিদ্ধান্ত আমি মনে করি চরম ভুল হয়েছে এবং তারা ভুল যদি এখন স্বীকার না করে পরবর্তী তাদের স্বীকার করতে হবে, এছাড়া তাদের আর কোনো উপায় নেই। অবশ্যই আমরা এটা ধরে নিতে পারি পরবর্তীতে ভারতের কঠিন বিপদ ডেকে আনবে এই বিষয়টাকে কেন্দ্র করে, কেননা ইতিমধ্যে তারা কিন্তু রীতিমতো মাথা নত করেছে, আরও মাথা নত করতে হবে এবং আরও তাদের বোঝার অনেকটা বাকি রয়েছে বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় নরেন্দ্র মোদী যে বিষয়গুলো সামনে আনছে এবং একের পর এক যেভাবে বাণিজ্যিক যুদ্ধ শুরু করেছে, এটা কতটুকু ভয়াবহ হতে পারে এবং এই ভয়াবহতার রূপ কতটুকু যেতে পারে? ইতিমধ্যে কিন্তু পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার মধ্যে তারা ভয়ে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যুদ্ধ চায় না। বাণিজ্যিক যুদ্ধ করলে ভারত কিন্তু বিপদে পড়ে যাবে। এদিকে ভারতের শত্রু চীন বাংলাদেশের সাথে ঝুঁকে গিয়েছে এবং ভারতের শত্রু পাকিস্তান বাংলাদেশের সাথে হাত মিলিয়েছে। ভারত শুধু একা বসে থেকে সে কিভাবে